স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তিনি ফিরলেন প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে ফিরলেন দেশের মাটিতে এসে। যখন বিমানবন্দর থেকে বের হলেন তখনই তিনি একটু মাটি ছুঁয়ে দেখলেন, এবং সেটাই বোধহয় দীর্ঘদিন একজন সাধারণ মানুষের নিজ মাতৃভূমি পিতৃভূমি নিজের ভূমি ছেড়ে অন্য জায়গা থেকে ফিরে আসার পর যে আবেগ অনুভূতি, সেটার এক ধরনের বহিঃপ্রকাশ। এবং পথে পথে মানুষের যে ঢল, মানুষের যে অভ্যর্থনা, স্বাগত জানিয়ে যে অংশগ্রহণ, সেটি নিঃসন্দেহে একজন রাজনীতিকের জীবনেও এক অসাধারণ প্রাপ্তি। একেবারেই যেই স্থানটিতে 36 জুলাই এক্সপ্রেসওয়ের যে স্থানটিতে অভ্যর্থনার জন্য নির্ধারণ করা হয়েছে, তার ঠিক বামে প্রায় 2 কিলোমিটার বায়ে 300 ফিট সেই কুড়িল অংশটুকু, যেখানে খিলক্ষেত থেকে নেমে তিনি আসলে আসছেন। এবং এই সময়টা পার হতেই ইতিমধ্যে প্রায় ঘন্টাখানেকের বেশি অতিক্রম হয়ে গিয়েছে। সাধারণের মাঝ দিয়ে সেই বাসটি, যেই বাসটি লাল সবুজের বাংলাদেশের সেই পতাকার রঙে রাঙানো, যেই বাসের সামনে উপরে সব দিকেই লেখা সবার আগে বাংলাদেশ, যে স্লোগানটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 24 পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময়ে যে স্লোগানটিকে তার রাজনৈতিক কর্মকাণ্ড, নিজের আগামীর রাষ্ট্রভাবনা, রাষ্ট্র পরিচালনার ভাবনা, বাংলাদেশ নিয়ে ভাবনায় যে স্লোগানটিকে তিনি সর্বাগ্রে রেখেছিলেন, সেই সবার আগে বাংলাদেশ, সেই লেখাটিকে বা লাল সবুজে সেই পতাকায় মোড়ানো বাসে করেই তিনি আসছেন। এবং মানুষের উপচে পড়া সেই চারপাশে, সেই বাসটিকে ঘিরে যে উপচে পড়া ভিড়, সেটি নিশ্চয়ই আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এই সমাবেশ স্থলে বা এই অভ্যর্থনা স্থলেও সেই একই রকম অংশগ্রহণ। যেই মানুষগুলো আসলে স্থির হয়ে আছে, যেই সমাবেশ স্থলের ডানে পূর্বাচল, কাঞ্চন ব্রিজ সংলগ্ন সেই পুরো পথ জুড়েই আসলে নেতা কর্মী সাধারণ মানুষের সেই অংশগ্রহণ। আর বামে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী সেই বাসটি আসছে, সেদিকে তো অংশগ্রহণ আছেই। এর বাইরে রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে এই সমাবেশের বা এই জনতার, এই নেতাকর্মীদের উপস্থিতির বিস্তৃতি ঘটেছে। যেটুকু বলতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা এখানটায় যদি বলি, পথে পথে যেমন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, তারা এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই দিকটায় নিয়ে আসছেন। এবং এখানেও ঠিক একই রকম উপস্থিতি। সোয়াট রয়েছে, পুলিশের বিশেষ যেই বাহিনী, সেই সোয়াট, এবং সঙ্গে র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা বিএনপি চেয়ারপারসন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা নিশ্চিতে যে আলাদা নিরাপত্তা বাহিনী, তাদের অংশগ্রহণ সেসব রয়েছে। এর পাশাপাশি এটুকু বলতে হয়, আপনি শুরুতে যেমনটি বলছিলেন বৃষ্টি, যে টানা উপস্থিতি, অর্থাৎ গতকাল রাত থেকেই যদি ধরি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখনো শৈত্যপ্রবাহ এখানে বিরাজ করছে, তারপরেও সেই নড়চড় নেই। একেবারে সাধারণের অংশগ্রহণ বা উপস্থিতি, গিজগিজ করা উপস্থিতি, টইটুম্বুর উপস্থিতি। যে মানুষগুলো টানা সময় ধরে অপেক্ষা করছেন, কিংবা এত মানুষ নাড়াচড়া করারও আসলে সুযোগ নেই, অর্থাৎ একটু যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন, ব্যাপারটি এরকমও নয়। গায়ে ঘেঁষে আসলে তাদের এই অবস্থান। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে, এই যে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঠিক মঞ্চের সামনে দিয়ে একজনকে স্বেচ্ছাসেবকরা নিয়ে যাচ্ছেন মেডিকেল ক্যাম্পের দিকে, অর্থাৎ 12টি মেডিকেল ক্যাম্প এখানটায় রয়েছে আলাদা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাবের তরফ থেকে এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক যে টিমটি রয়েছে তাদের তরফ থেকে। এর পাশাপাশি 6 শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটাল রয়েছে। এর পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিসের ব্যবস্থা, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বাইরে এই যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, যদিও ছুটির দিনকে কেন্দ্র করে বা ছুটির দিনকে বেছে নেয় তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য টানা 3 দিনের ছুটি, তারপরেও অনেকেই পথে নেমেছেন বা প্রয়োজন, খুব বেশি জরুরি কাজ, বিশেষ করে বিমানবন্দরে যাত্রী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আলাদা হেল্প ডেস্ক করা হয়েছে। সেই হেল্প ডেস্কটি বনানীতে রয়েছে। জরুরি প্রয়োজন হলে সেই হেল্প ডেস্ককে সাহায্য নিয়ে মোটরসাইকেল সুবিধা, যানবাহনের সুবিধা, যে কোনো ধরনের সুবিধার ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে আয়োজক বা অভ্যর্থনা কমিটির তরফ থেকে। মঞ্চের কথা বলতে চাই, এই মঞ্চে দিনের শুরু থেকে আসলে অংশগ্রহণ করেছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও বিএনপির সঙ্গে দীর্ঘদিন বলা চলে প্রায় 2018 পরবর্তী বা 18 নির্বাচনের পরের সময়টা থেকে যেই রাজনৈতিক দলগুলো যুগপৎভাবে আন্দোলন করে আসছিল সরকার পতনের কিংবা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সেই যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও কিন্তু এখানে এসেছেন। এবং
যে এই দলগুলোর সঙ্গে এক ধরনের আসন সমঝোতা হয়েছে নির্বাচনী, যে নির্বাচন আসন্ন, যে নির্বাচনের কথাই বারবার এই মঞ্চ থেকে, এই উপস্থিতি থেকে উঠে আসছে। 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে লক্ষ্য করে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন যারা। সেই নির্বাচনেও যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি, যুগপৎ আন্দোলনের সেই দলগুলোর নেতারা রয়েছেন। যদি বলতে চাই, প্রথমেই ঢাকা 12 আসন থেকে যিনি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছেন সেই সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি রয়েছেন। ঢাকা 13 থেকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি অনিবন্ধিত দল হওয়ার কারণে তিনি আসলে ধানের শীষ প্রতীকে বা বিএনপিতে যোগ দিয়ে নিজ দল বিলুপ্ত করে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে যিনি আসন সমঝোতা হয়েছে যার সঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, রয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক, নুরুল রাশেদ খান, বিভিন্ন ইসলামী যে দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতা রয়েছে বা বিএনপির সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বৈতরণী পার করতে চায় সেই দলের নেতৃবৃন্দ। রয়েছে বিজেপি বা ঢাকা 17 আসনে যিনি বিএনপির সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আন্দালিব রহমান পার্থ, বিজেপি চেয়ারম্যান, তিনি উপস্থিত হয়েছেন। তারা আসলে সকলে অপেক্ষা করছেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য এই মঞ্চে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা তারেক রহমানকে বিমানবন্দরেই অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। রিসিভ করে তারা যে বাসটি আসলে তারেক রহমানকে বহনকারী যে বাসটি আসছে সেই বাসে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ সহ বিএনপি মহাসচিবের নেতৃত্বে তারা। এবং তারেক রহমান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি পেরিয়েও তিনি এই বাসের সামনে দাঁড়িয়ে আসলে হাত নেড়ে নেড়ে সাধারণকে তাদের অভ্যর্থনার জবাব দিচ্ছেন। আসলে কে কাকে অভিবাদন জানালো সেটি বলা মুশকিল হয়ে পড়েছে এই মুহূর্তটায়, এই ঐতিহাসিক মুহূর্তটায়। এই কারণে যে তারেক রহমান নিঃসন্দেহে একজন রাজনীতিবিদ, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিবারেই তার জন্ম, বেড়ে ওঠা, পথ চলা, নিজের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সম্পৃক্ততা, তারপরেও একজন ব্যক্তি মানুষ। সেই ব্যক্তি মানুষ পারিবারিক দুঃখ শোক সেসব কাটিয়ে তিনি বিদেশ বিভুঁইয়ে পড়েছিলেন রাজনীতির নিষ্ঠুর প্রতিহিংসার কারণে কিংবা নিষ্ঠুর কারণে, রাজনৈতিক কারণে, এবং 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। সেটি একটা বড় উপলক্ষ তার। এবং এই দেশে ফেরায় সাধারণ মানুষ বা দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন তাকে নিয়ে তার আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে, ভোটাধিকার অধিকার পুনঃপ্রতিষ্ঠান, যে আন্দোলন সংগ্রামে যে সাহস নিয়ে সক্রিয়ভাবে রাজপথে নেমে এসেছিল, যে সাহস প্রিয় নেতাকে, প্রিয় নেতৃত্বকে, প্রিয় দলের বর্তমান নেতৃত্বকে, এখন আর কেবল উত্তরাধিকার নয় বরং বর্তমান নেতৃত্বকে, যে নেতা তার রাজনৈতিক কর্মকাণ্ড, অভিজ্ঞতা, দক্ষতা, নেতৃত্ব দিয়ে নিজের ক্ষমতা বা নিজের দলের নিজের নেতৃত্বকে সুসংহত করেছেন, সেই নেতাকে স্বাগত জানাতে বা সেই নেতাকে বরণ করে নিতে, এই যে পরস্পরের প্রতি আকাঙ্ক্ষা, সেটির এক ধরনের বহিঃপ্রকাশ আজকের এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে বিপুল উপস্থিতির মধ্যে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকেই পথের দিকে তাকিয়ে আছেন। এখন এই পথ আর সেই এক সময় যেমন নেতাকর্মীরা তাদের দলের নেতার নির্দেশনার দিকে তাকিয়ে থাকতেন স্কাইপেতে, অনলাইনে, ভার্চুয়ালি, নানানভাবে, এখন আর সেটি নয়। এখন এই পথ বাংলাদেশের মাটিতে নেমে আসার পর শুধুমাত্র ঠিক গন্তব্যে পৌঁছানোর পথের দিকে তাকিয়ে, অর্থাৎ কখন এই 300 ফিটের এই পুরো সড়ক পেরিয়ে অভ্যর্থনা স্থলে এসে হাজির হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপস্থিত জনতার উদ্দেশ্যে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় এক পলক দেখার জন্য কিংবা কেবলমাত্র দূরে থেকেও নিজ চোখে না দেখেও শুধুমাত্র ঐতিহাসিক এই মুহূর্তটায়, ঐতিহাসিক এই দিনে, ঐতিহাসিক এই ক্ষণে নিজের সাক্ষ্য হওয়ার জন্য অপেক্ষা করে আছেন, সেই সব মানুষগুলো আসলে শুধুমাত্র তারেক রহমানের এই মঞ্চে এসে দাঁড়ানোর অপেক্ষায়। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বারবার মাইক্রোফোনে নেতাকর্মীদের আর খানিকটা সময় অপেক্ষার আহ্বান জানাচ্ছেন, সুশৃঙ্খল থাকার আহ্বান জানাচ্ছেন।
বাদশাহ প্রেসিডেন্ট জিয়াকে বললেন, তোমার দেশের মানুষ কর্মঠ,